আজকের ক্লাসে। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। চ্যাপ্টারটা বেশ ইন্টারেস্টিং, তোমাদের আশা করি সবারই ভালো লাগবে। আমরা একটু যাই চ্যাপ্টারে। দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, সরি। তো দেখো, আমরা হচ্ছে আজকে তোমাদের অনেকের কাছে খুব পছন্দের চ্যাপ্টার এটা, দ্বিতীয় অধ্যায়। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সাধারণত সমানুপাত। হ্যাঁ, সমানুপাত ও লাভ ক্ষতি। তো সমানুপাত ও লাভ ক্ষতি আমরা আমাদের এই চ্যাপ্টারটা আসলে একদিনে শেষ হবে না। তো চ্যাপ্টারটা যেহেতু একটু বড়, মানে অত একটা বড় না, বাট মাঝারি সাইজের একটা চ্যাপ্টার। তো এটা হচ্ছে আমরা দুই ভাগে অথবা তিন ভাগে ভাগ করে চ্যাপ্টারটা শেষ করব। প্রথমে হচ্ছে আমরা আজকে সমানুপাতের যে অংশটা, এই অংশটা শেষ করার চেষ্টা করব। আর দ্বিতীয়তে হচ্ছে তোমাদের লাভ ক্ষতির ম্যাথ আছে এখানে। লাভ ক্ষতি রিলেটেড যে ম্যাথ গুলো, বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে, কত শতাংশ লাভ হবে বা ক্ষতি হবে, এই সহজ সহজ ম্যাথ গুলো আমরা হচ্ছে আমাদের পরের পার্টি দেখবো। আর এর পরের পার্টি গিয়ে বা এর পরের ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার চেষ্টা করবো। আসলে ম্যাথ গুলো আমরা এই দুই ক্লাসের মধ্যেও শেষ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। চলো শুরু করি। আচ্ছা, এই মুহূর্তে যারা আমার সাথে জয়েন করে আছো তাদের মধ্যে যে কোনো একজন আমাকে বলো তো যে সমানুপাত, তোমরা কি এই টার্মটার সাথে পরিচিত? সমানুপাত কাকে বলে? দেখো, আমরা আমাদের পরের টপিকে চলে যাই, পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, অনুপাত বা সমানুপাত। হ্যাঁ, অনুপাত বা সমানুপাত এই টপ টার্মটা দ্বারা আসলে কি বোঝায় বলো তো আমাকে। আচ্ছা, এখানে অনুপাত সেটা হচ্ছে রেশিও। হ্যাঁ, সেটা হচ্ছে রেশিও। রেশিও শব্দটার সঙ্গে মনে হয় তোমরা কয়েকজন পরিচিত আছো। রেশিও বলতে বোঝায় আহ কোন একটা সংখ্যা, মনে করো আমি নিলাম 5, আরেকটা সংখ্যা আমি নিলাম মনে করো 7। তো এই 5 ÷ 7, এই অংশটাকে আমরা বলে থাকি একটা কি, একটা অনুপাত বলে থাকি। হ্যাঁ, এটাকে অনুপাতের একটা চিহ্ন আছে, অনুপাতের চিহ্ন হচ্ছে 5:, এটাকে আমরা বলি 7। ওকে, 5:7। একইভাবে আমরা যদি আরেকটা টার্ম নেই, এখানে আমরা এখানে লেখা যেগুলো লেখা আছে সেগুলো একটু পরে পড়বো। বাট আমরা আমাদের যে ইয়াগুলো আছে অনুপাত রিলেটেড কিছু বেসিক ধারণা, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। মনে করো কোন একটা সংখ্যা ক কে যদি আমরা খ দিয়ে ভাগ দিই, তাহলে এটার অনুপাত কত হবে? যে কোনো একজন বলো, এই ক ÷ খ এর অনুপাত কত হবে? হ্যাঁ, এর অনুপাত হবে একদম সেম, ক:/খ। এবার দেখো, আমি আরেকটা তোমাদেরকে অনুপাত বলি, সেটা হচ্ছে 5 ÷ 10। হ্যাঁ, 5 ÷ 10। এখন যে কোনো একজন বলো তো এর অনুপাত কত হবে? চেষ্টা করো, কোনো ভয় নেই, চেষ্টা করো। আমাকে শুধু বলবে যে 5 ÷ 10, এই অনুপাতের মানটা কত হবে? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো স্ক্রিনটা চলে আসছে। হ্যাঁ, দেখো তো 5 ÷ 10, এই যে এই অনুপাতটা, এই অনুপাতের মান কত হবে? দেখো, এটাকে পাঁচ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন চলে আসছে। আজকে একটু ইন্টারনেট বাফারিং হচ্ছে, ইন্টারনেট বাফারিংটা সাধারণত। তো দেখো, 510 এটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা চাইলে আর একটু কাজ করতে পারি। সেই কাজটা কিরকম? দেখো, আসসালামু আলাইকুম স্যার। 5 আর 10কে যদি আমরা কাটাকাটি। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। তুমি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, স্যার আমি মাত্র জয়েন করলাম, তো আচ্ছা। তাই আপনি একটু কি করেছেন বললে ভালো হতো। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আবার একটু রিপিট করি। আমরা কিছুই না, আমরা সাধারণত অনুপাত, তোমাদের যে চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার ম্যাথের, সেটা হচ্ছে সমানুপাত ও লাভ এবং ক্ষতি। ওই চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করেছি, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার। হ্যাঁ, বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার, সেই চ্যাপ্টার প্রথমের দিকে। তো আমরা আজকে সেই সমানুপাত নিয়ে পড়তে যাচ্ছি। তো সমানুপাত পড়ার আগে আমাকে অনুপাত একটু পড়তে হবে। অনুপাত, এই যে অনুপাত দেখতে পাচ্ছ তোমরা, অনুপাত সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো অনুপাত কি জিনিস? অনুপাত কিছুই না, বরং একটা রেশিও। মানে একটা সংখ্যাকে, মনে করে যে এই ক কে যখন খ দিয়ে আমরা ভাগ দেব, তখন এই সংখ্যাটার বা এই
ডিভাইডের অনুপাত কত হবে? ক ইস টু খ হবে। খুবই সিম্পল। এর মাঝখানে হয়তো বা তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছো, বাট যারা করোনি তারা আজকের ক্লাসে বেশি মনোযোগ দেবে, যারা করেছে তারা মনোযোগ দেবে, কারণ আমি একদম বেসিক থেকে তোমাদের জিনিসগুলো শেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে ক ডিভাইডেড বাই ক্ষয়ের অনুপাত হচ্ছে ক ডিভাইডেড বাই 7 এর অনুপাত হচ্ছে 5:7, কিন্তু 5 ডিভাইডেড বাই 10 এর অনুপাত কত হবে বলো তো? আমি একটু সুন্দর করে লিখি এটা। হ্যাঁ, দেখো আমি এখানে লিখে দিয়েছি যে তোমার 5 ডিভাইডেড বাই 10 এর অনুপাত হচ্ছে, অনেকেই বলবে যে 5:10। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এইটার আরেকটা অনুপাত আছে। কেউ কি বলতে পারবে সেটা কত হবে? স্যার 1:2। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই তো ভেরি গুড। হ্যাঁ, এই তো চমৎকার আনসার, 1:2। এটা খুব সিম্পল, মানে 5 আর 10কে আমরা যদি, হ্যাঁ থ্যাংক ইউ, 5 আর 10কে আমরা যদি কাটাকাটি করি তাহলে উপরে 1 নিচে 2, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাই না? তাহলে এটার আরেকটা অনুপাত আছে, সেটা হচ্ছে 1:2। তার মানে অনুপাত সবসময় একক সংখ্যা থেকে হয় না, কাটাকাটি করে কাটাকাটি করে আমাদের আরেকটা অনুপাতও আসতে পারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1:2 সমান সমান 5:10। লেখা যায় কিনা? এরা সবাই সমান। হ্যাঁ, এরা সবাই সমান। তো ঠিক আছে, আমি এখন এগুলো মুছে দিই। আমরা অনুপাতের যে বেসিকটা, অনুপাত বলতে আসলে কি বোঝায় সেটা বুঝতে পেরেছি। তো আমাকে একজন বলো তো যে অনুপাত বলতে সাধারণত কি বোঝায়? একদম ফ্রি ফ্রি মাইন্ডে, ফ্রি মাইন্ডে, কোনো সমস্যা নেই। অনুপাত বলতে সাধারণত কি বোঝায়? রেশিও বোঝায়। হ্যাঁ, সংখ্যার রেশিও বোঝায়। তো আসো দেখো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি মুছে দিচ্ছি এগুলা। হ্যাঁ, ওইতো। তো প্রথমে হচ্ছে আমাদের অনুপাতের আবার বিভিন্ন মনে করো যে ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, অনুপাতের আবার বিভিন্ন শ্রেণী আছে, যে বিভিন্ন ধরনের অনুপাত, বিভিন্ন ধরনের অনুপাত। প্রথমে দেখো আমরা দেখছি বহুরাশিক অনুপাত। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদের বহুরাশিক অনুপাত। এটা কি? এটা বলা আছে যে মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তাহলে একটা বাক্স যদি আমরা আঁকি, এখানে একটু আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে তোমার সেই বাক্স, এটা হচ্ছে তোমার সেই বাক্স। দেখো আমি ডান পাশে আঁকছি। হ্যাঁ, আমি ডান পাশে আঁকছি। ডান পাশে আমার যদি আমাদের যদি ইয়ারটা থাকে, সেটা একটু সরিয়ে নাও। দেখো বাক্সের দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর বাক্সের প্রস্থ যেটা, প্রস্থ কোনটা? প্রস্থ হচ্ছে এই যেটা, এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। আর বাক্সের যে উচ্চতা, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। 6। তো এই তিনটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাতকে আমরা যখন লিখবো তখন এভাবে লিখবো যে দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা। দৈর্ঘ্যর মান হচ্ছে এখানে 8, ইস্টু প্রস্থের মান হচ্ছে 5, আর দৈর্ঘ্যের উচ্চতার যে মানটা সেটা হচ্ছে 6। তাহলে আমরা কিন্তু এইভাবেও কি করতে পারি? অনুপাতটা লিখতে পারি। হ্যাঁ, এইভাবেও কিন্তু আমরা অনুপাতটা লিখতে পারি। মানে তিনটা তিনটা বা চারটা বা ছয়টা অনেকগুলো অনুপাতকে যদি একসাথে লেখা হয়, তখন আমরা তাকে বলে থাকি বহুরাশিক অনুপাত। ঠিক আছে, যেমন ধর এখানে তোমার সংখ্যাটা দেওয়াই আছে, এখানে 3টি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে। এরূপ 3 বা ততোধিক রাশির অনুপাতকে আমরা বহুরাশিক অনুপাত বলে থাকি। বুঝতে পেরেছো বহুরাশিক অনুপাত বলতে কি বোঝায়? একটু রেসপন্স চাই সবার। যারা যারা শুনতে পাচ্ছ আমাকে, তারা একটু বলো যে বহুরাশিক অনুপাতটা তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আমি আমি যদি একটু এখান থেকে ধরে ধরে জিজ্ঞাসা করি, প্রথমে হচ্ছে আমরা মুনতাহাকে দেখতে পাচ্ছি। মুনতাহা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মোটামুটি আমি ধারণা করছি যে বহুরাশিক অনুপাত তোমাদের কাছে ক্লিয়ার। মানে তিনটি রাশি বা ততোধিক রাশির অনুপাতকে আমরা বলে থাকি বহুরাশিক অনুপাত। এবার আসো আমাদের আরেকটা অনুপাত, সেটা হচ্ছে ধারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কয়টা অনুপাত ধারাবাহিক ভাবে থাকবে?
তো মনে করি পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে 15:41। 15 হচ্ছে পুত্রের বয়স আর 41 হচ্ছে পিতার বয়স। তো এখানে পূর্ব রাশি ডিভাইডেড বাই উত্তর রাশি। পূর্ব মানে কি? পূর্ব মানে হচ্ছে প্রাথমিক, মানে আগের রাশি। পূর্ব মানে হচ্ছে আগের রাশি। আর উত্তর রাশি যেটা, উত্তর রাশি হচ্ছে আমাদের পরের রাশি। ওকে, উত্তর রাশি হচ্ছে আমাদের পরের রাশি। তো এইভাবে দেখো, আমাদের সংজ্ঞাটা দেওয়া আছে যে দুটি অনুপাতকে একত্র করে পাই পুত্রের বয়স ইস্টু পিতার বয়স ইস্টু দাদার বয়স। আচ্ছা, এখানে আরেকটা অনুপাত দেওয়া ছিল, সেটা হচ্ছে পিতা ও দাদার বয়সের অনুপাত 41:65। তার মানে শুরুতে পিতা আর পুত্রের বয়সের অনুপাত ছিল 15:41, আর পিতা এবং দাদার বয়স হচ্ছে 41 আমাদের প্রথম পরের যে পিতা ছিল, এখানে শুরুতে পিতা আছে, তাহলে পুত্র হচ্ছে আমাদের 15, আর পিতা হচ্ছে আমাদের 41, আর দাদা কত হবে? দাদা হচ্ছে আমাদের 65। তাহলে এদের তিনজনের বয়সের অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? এদের তিনজনের বয়সের অনুপাতকে আমরা লিখতে পারি 15:41:65। লেখা যায় কিনা? এটাকে আমরা বলে থাকি ধারাবাহিক অনুপাত। জি স্যার, হ্যাঁ, দেখতে এটাকে আমরা পাচ্ছি। বলে থাকি ধারাবাহিক অনুপাত। আমি এটাকে আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি। সেটা হচ্ছে যে এই ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। এখানে লক্ষণীয় যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির সমান। তো প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান না হলে তাদেরকে সমান করে ধারাবাহিক অনুপাত বের করতে হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা হয়তো বা খেয়াল করেছো যে আমি যখন এই অনুপাতটা বানিয়েছি, প্রথমে ছিল তোমার ক:/খ। হ্যাঁ, প্রথমে ছিল তোমার ক:/খ। আর দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে আমাদের খ:/গ। তাহলে ক:/খ এবং খ:/গ যদি এভাবে লেখা যায়, তাহলে কি আমরা এখান থেকে লিখতে পারি না ক:/খ:/গ? লেখা যায় কিনা? এটা কিন্তু লেখা যায়। ঠিক আছে। তো ক:/খ:/গ যখন আমরা এভাবে দেখবো যে দেখো প্রথম যে অনুপাতটা সেটার আহ উত্তর রাশি মানে পরের রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, দুইটাই কিন্তু সেম। তাহলে দুইটা আমাদের কি হতে হবে? দুইটা অনুপাতকে সেম করতে গেলে প্রথমটার উত্তর রাশি দ্বিতীয়টার পূর্ব রাশি সমান করতে হবে। তবেই কেবল এই দুইটা অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবো। বুঝেছো? বুঝেছো তোমরা ধারাবাহিক অনুপাতটা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি? ঠিক আছে। আমার কথা যদি একটু কেটে কেটে আসে তাহলে আমাকে জানাতে পারো। হ্যাঁ, আমার কথা যদি তোমরা একটু কেটে কেটে শুনতে পাও বা একটু যদি ভেঙে ভেঙে শুনতে পাও, তবেও আমাকে কি করতে পারো? জানাতে পারো। আচ্ছা, এখানে দেখো তোমাদের জন্য আমি লিখেছি যে কিভাবে দুইটা অনুপাতকে আমরা সমান করতে পারি। দুটি অনুপাতকে ও আচ্ছা, তাহলে একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটু অপেক্ষা করো। হ্যাঁ, ঠিক আছে। দেখো তো এখন তোমরা সবাই আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, ওকে। তো দেখো, এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যখন আমরা ধারাবাহিক অনুপাতকে প্রকাশ করতে যাব,
হ্যাঁ, যখন আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে যাব তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে। হ্যাঁ, তখন আমাকে এই রুলসটা কি করতে হবে, ফলো করতে হবে। রুলসটা কি? রুলসটা হচ্ছে দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। কি বললাম? একটু এখানে অনেকের কাছে প্যাচ লাগলো, আমি আবার বুঝাই বলি জিনিসটা আসলে কি বলছে। জিনিসটা আসলে কি বলছে? জিনিসটা বলছে এরকম, sorry, হ্যাঁ, দুইটা অনুপাত মনে করো 5:2, এটা মনে করো একটা অনুপাত। আর আরেকটা অনুপাত হচ্ছে তোমার 3:4। ওকে, এই দুইটা অনুপাতকে যখন আমরা কি করতে যাব, ধারাবাহিক অনুপাত আকারে লিখতে যাব। মানে ধারাবাহিক অনুপাত কিরকম, যে খ:, যখন এইভাবে ধারাবাহিক অনুপাত আকারে লিখতে যাব তখন একটা রুলস ফলো করতে হয়। সেই রুলসটা কি? বলছে যে দুটি অনুপাতকে এখানে এরকম যদি ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে চাই তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি, আমাকে বলো তো, এই যে এটা হচ্ছে প্রথম অনুপাত, এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত, তো প্রথম অনুপাতের উত্তর রাশি কে হবে? প্রথম অনুপাতের উত্তর রাশি কে হবে, 5 হবে নাকি 2 হবে? প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 5, আমি এখানে লিখে দেই, সরি, মানে পূর্ব রাশি 5 হচ্ছে এখানে পূর্ব রাশি। আর 2 যেটা স্যার আছে, উত্তর 2 রাশি হচ্ছে দিয়ে হবে। আমাদের উত্তর রাশি। হ্যাঁ, 2 হচ্ছে আমাদের উত্তর রাশি। আর দ্বিতীয় অনুপাতটা যদি দেখি, দ্বিতীয় অনুপাতের 3 হচ্ছে আমাদের পূর্ব রাশি। হ্যাঁ, 3 হচ্ছে আমাদের পূর্ব রাশি, আর 4 যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর রাশি। ওকে, তাহলে এবার যদি আমরা নিয়মটাতে ফলো করি, যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে 5:2, 3:4, তাহলে এখানে 2 দিয়ে আমরা এদের সবাইকে মাল্টিপ্লাই করব, মানে গুণ করব। আর এখানে 3 দিয়ে আমরা এদের সবাইকে কি করব, মাল্টিপ্লাই করব। তাহলে আমরা কি পাই বলতো? তাহলে আমরা কি পাই এখান থেকে, 5:2 কি হয়ে যাবে, 3×5=15, মানে 3×5:3×2। তো এটাকে কি লেখা যায়? হ্যাঁ, এটাকে কি লেখা যায়? এই দেখো আমি নিচে লিখছি। এটাকে লেখা যায় 3×5=15:3×2=6। ওকে, এটা গেল প্রথম অনুপাত। এবার দ্বিতীয় অনুপাতটা আমরা যদি লিখি, দ্বিতীয় অনুপাতকে আমরা গুণ দিচ্ছি 2 দিয়ে। তাহলে 3×2=4×2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই 3×6=4×8। এই দেখো আমরা এই কাজটা করার পরে কি হলো, এই যে এই 6 আর এই 6 কিন্তু সমান হয়ে গেছে। তাহলে এবারই আমরা কি করতে পারি, এদেরকে ধারাবাহিক অনুপাত আকারে লিখতে পারি। সেটা হচ্ছে 15:6:8। বুঝেছো তোমরা? না বুঝলে বলো, আমি এটাকে আরেকবার সামার আপ করে দেবো, আমি এটাকে আরেকবার রিভাইজ দিয়ে দেবো। ওকে, বলো কারা কারা বুঝতে পারোনি, বুঝতে কষ্ট হয়েছে, বা যারা বুঝে থাকো আমাকে একটু রেসপন্স করো। হ্যাঁ, বুঝতে পেরেছো? আমি একটা কাজ করি, এটা আমি আরেকবার সামার আপ করে ফেলি। প্রথম অনুপাতের উত্তর রাশি দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দিয়ে প্রথম অনুপাতকে গুণ। একদম সিম্পল ট্রিক, একদম সিম্পল ট্রিক। এই দুইটা অনুপাতকে যদি সমান করতে চাও, বা সরি সমান না তো, ধারাবাহিক অনুপাত আকারে লিখতে চাও, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথম অনুপাতের উত্তর রাশি মানে হচ্ছে 2, এই 2 দিয়ে 3 আর 4 কে গুণ দেবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই কত, 3×2=6 আর 4×2=8, 6:8। আর প্রথম অনুপাতের সরি দ্বিতীয় অনুপাতের 3 দিয়ে আমরা প্রথম অনুপাতকে গুণ দেব। তাহলে এখানে পেয়ে যাব 5×3=2×3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই 3×5=15:3×2=6। এবার দেখো এদেরকে ধারাবাহিক অনুপাতে তাহলে কিভাবে লেখা যায়, 15:6:8। এটা খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে আমি এখন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা তোমরা একটু করার চেষ্টা করবে। হ্যাঁ, এক্সাম্পলটা তোমরা একটু করার চেষ্টা করবে। দেখি পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, এই এক্সাম্পলটা সবাই একটু করার চেষ্টা করো তো। এই এক্সাম্পলটা এখন একটু প্লিজ ট্রাই করার চেষ্টা করো। সবাই খাতা কলম খোলো, যদি খাতা কলম খোলা না থাকে।
খাতা কলম খুলে ফেলো, খুলে এই ম্যাথটা একটু করার চেষ্টা করো। তোমাকে বলছে 7:5 এবং 8:9 এই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। কি করা যায়? করো। 5 মিনিট টাইম দিলাম। 5 মিনিট, 5 মিনিট বেশি হয়ে যায়, 2 মিনিটের মধ্যেও করতে পারো। স্যার হয়েছে। স্যার আমার শেষ। আচ্ছা, হ্যাঁ, একজনের হয়েছে। একটু অপেক্ষা করো, বাকিরা দেখে আনসার বলুক। তোমাদের এখানে হচ্ছে, হ্যাঁ, তোমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড থাকবে। তোমাদেরকে হচ্ছে এই রেকর্ডটা পাঠানো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে গেল। আর তাহলে সময় না দেই, তোমরা একটু বলো তো আমাকে, একজন একজন করে আনসার বলো তো কত আসে। আমাদের দেওয়া হলো 7 বা 5 এবং 8 বা 9। তাহলে কি করবো? 9 × 5 লেখা যায় কিনা? লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে আমরা ইয়েস। এখান থেকে লিখতে পারি 7 × 8 কত? 56 ইস্টু 5 × 8 40। আর এখান থেকে লেখা যাবে 8 × 5, এটাও 40 ইস্টু 5 নং 45। দেখো, সুন্দর মতো আমাদের ধারাবাহিক অনুপাতটা হয়ে গেল। তুমি কিভাবে বুঝবে যে তোমার ধারাবাহিক অনুপাতটা হবে? যখন এই দুইটা মান সমান হবে, যখন এই দুইটা মান সমান হবে তখন এদেরকে ধারাবাহিক অনুপাতে লেখা যায়। তাহলে দেখো তো সবার মিলেছে কিনা উত্তরটা। 56:40:45 মিলেছে তোমাদের সাথে? ইয়েস স্যার। তোমাদের সাথে কি উত্তরটা মিলেছে? ভেরি গুড, এই তো চমৎকার, তাহলে সবার ম্যাথ হয়েছে। ইয়েস তাহলে স্যার। সবার ম্যাথ হয়েছে। এবার দেখো এখানে আমরা, হ্যাঁ, এবার আমরা এখানে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। এখানে টোটাল 4টা কোশ্চেন আছে, তোমরা ফটাফট আমাকে আনসার বলে দাও। তোমরা ফটাফট এই ম্যাথ গুলো করে আমাকে আনসার বলে দাও। তাহলে প্রথমটার আনসার কত হবে বলো? 1, 2, 3, 4। হ্যাঁ, 1, 2, 3, 4 এখানে যারা আছো সবাই হচ্ছে এখান থেকে 4টারই আনসার বের করার চেষ্টা করো। তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে 4টার আনসার বের করো। আচ্ছা, ঠিক আছে। আমি দেখি একটু করেছো, এটা লিখে দাও। আমি স্যার দেখা শুরু করি। হয়েছে। হ্যাঁ, আর answer হচ্ছে 5। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে তোমার উত্তর রাশি 17। 17 সাথে এখানে গুণ হবে তোমার 5 আর 12। আমি এখানে লিখে দিই। এখানে হবে 12 × 5 ইস্টু 17 × 5। এটা হবে তোমার প্রথম অনুপাত। আর এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 5 × 17 ইস্টু 12 × 17। খুব সিম্পল। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 × 12। হ্যাঁ, ভেরি গুড, এই তো। দেখো তো উত্তর মেলে কিনা। 60:17, সরি, 5 × 85। 5 × 85। এবার এপাশে দেখো 5 × 85 ইস্টু 12 × 17। হ্যাঁ, 12 × 17 এটা কত আসে দেখো। লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 60:85 ইস্টু 204। দেখো মিলেছে কিনা প্রথমটা? একটু দেখো ইয়েস মিলেছে স্যার। কিনা প্রথমটার সাথে উত্তর। ওকে, স্যার মিলেছে। ভেরি গুড। এবার পরেরটা দেখো, পরেরটা হচ্ছে 23:23। হ্যাঁ, 23:11 আর হচ্ছে 7:13।
এইটা আমি করব না, এটা তোমরা তোমরা যারা আছো এই মুহূর্তে একজন আমাকে বলো, যে কোনো একজন উত্তর কত আসে এটা। স্যার আমার এসেছে 161:77:143। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এটা আসছে। ওকে, আর যারা আছো তাদের দেখো তো মিলেছে কিনা এটার সাথে উত্তরটা। আচ্ছা, এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে 19:25 আর 9:17। এটা অনেক বড়, 19-এর সাথে 9 গুণ দেওয়া লাগবে। হ্যাঁ, এটা অনেক বড়। দেখো তো এটার উত্তর কত আসছে বা কত এসেছে তোমার। খুবই সিম্পল, এটা হচ্ছে 19-এর সাথে গুণ হবে 9। হ্যাঁ, ওই যে এখানে দেখো 19 যেটা আছে, 19-এর সাথে গুণ হবে এখানে 9। তাহলে 19:9, 19 × 9 = 25 ইন্টু কত হবে, 9 হবে। আর এই পাশে হবে, এই পাশে কত হবে, 9-এর সাথে 25 গুণ হবে। তাহলে 25:9 × 9 = 17 × 25। খুব সিম্পল, এগুলো ম্যাথ একদম মনে করেছে পানি ভাত। হ্যাঁ, এটা খুব পানি ভাত ম্যাথ। আমরা পরের টপিকে চলে যাই। এই ছিল আমাদের ধারাবাহিক অনুপাত। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এই চ্যাপ্টারে পড়বো সাধারণত, সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাত কি জিনিস? দেখো, সমানুপাত কি জিনিস, আমরা এতক্ষণ রেশিও পড়লাম। রেশিও বলতে একটা রেশিও মনে করো ক ডিভাইডেড বাই খ। হ্যাঁ, আরেকটা রেশিও হচ্ছে তোমার, আমি একটু লিখে দিই, আরেকটা রেশিও হচ্ছে গ ডিভাইডেড বাই খ। এখন দেখো, এই দুইটা ডিভাইডেশন বা এই দুইটা ভাগ যদি কি হয়, সমান হয়, এই দুইটা ভাগ যদি কি হয়, সমান হয়, তাহলে আমরা এদেরকে বলতে পারি এরা পরস্পরের সমানুপাত। এখন এদের অনুপাতটা যদি লিখে দিই, রেশিওটা ক:/খ সমান সমান গ:/ঘ, লেখা যায় কিনা, লেখা যায় কিনা, লেখা যায়। যদি তাদের ভাগ দিয়ে যদি তাদের মান কি আসে, সমান আসে, তাহলে তাদের রেশিওটাও কি হচ্ছে, এখানে সমান হচ্ছে। ঠিক আছে, এই এই রেশিও গুলোকে আমরা বলে থাকি সমানুপাত। এবার তোমরা খেয়াল করো, আমি তোমাদের এই চ্যাপ্টারটা একদম শুরুর দিকেই কিন্তু বলেছিলাম, যে মনে মনে পড়ে কিনা দেখো, 5/10, এটার অনুপাত কিন্তু প্রথম প্রথম মনে হচ্ছে 5:10। কিন্তু যখন কাটাকাটি করবে তখন উপরে দেখবে 1 থাকে, নিচে 2 থাকে। তাহলে এটা হচ্ছে 1:2। এখন তোমরাই বলো, এই দুইটা অনুপাত কি সেম না? একটা একটা জিনিস ভেঙেই তো আমরা এই দুইটা অনুপাত পেয়েছি। বলো তো, সেম না এটা? এরা কিন্তু ইয়েস পরস্পরের স্যার। সমানুপাত। এরা কিন্তু পরস্পরের কি, সমানুপাত। ওকে, আশা করি তোমরা সমানুপাত জিনিসটা বুঝতে পেরেছো। যখন দুইটা অনুপাত সমান থাকবে তখন তাদেরকে আমরা বলি, হ্যাঁ তখন তারা রাবারটা মুছছে না এখানে একে, তখন আমরা তাদেরকে বলে থাকি সমানুপাত। এবার দেখো আমরা এখানে পড়ি, আহ এখানে সমানুপাতের অনেক উদাহরণ দেওয়া আছে। এই যে, এর মধ্যে প্রথম রাশি 25 এবং দ্বিতীয় রাশি 10 আছে, এখানে এগুলো বলা আছে, কিন্তু আমার মেইন সূত্র হচ্ছে এটা, প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। ওকে, তো আমার কি বলতে পারি আমরা, সমানুপাতকে 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে। একটা সমানুপাত তৈরি করে। তো সমানুপাতের প্রত্যেকটি রাশিকে সমানুপাতই বলে। তোমাদের পরীক্ষাতে এমসিকিউ আসে, অথবা মনে করো যে বিভিন্ন ছোট ছোট কোশ্চেন আসে। হ্যাঁ, তোমাদের পরীক্ষাতে বিভিন্ন কি আসে, ছোট ছোট কোশ্চেন আসে, বা সৃজনশীল যখন থাকে, সৃজনশীলের কতে আসে যে সমানুপাতি কাকে বলে। প্রশ্ন করে যে সমানুপাতি কাকে বলে। এখন তোমরা বলো তো, সমানুপাতি কাকে বলে, না দেখে বলার চেষ্টা করো। সমানুপাত জিনিসটা তো বুঝলাম, সমানুপাত আর সমানুপাতি কি সেম জিনিস, একই জিনিস? স্যার সমানুপাতের রাশিগুলোকে সমানুপাতি বলে। একই জিনিস না তো। আমাকে যে Yes, তার মানে একটা সমানুপাতে যে 4টা রাশি থাকবে বা যে 6টা রাশি থাকবে বা যে 10টা রাশি থাকবে, প্রত্যেকটা মানকে, ওই সমানুপাতে অবস্থিত প্রত্যেকটা মানকেই আমরা ওই সমানুপাতে সমানুপাতি বলতে পারি। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা জিনিস, বাট এখানে কোশ্চেন আসলে অনেকে আনসার করতে ভুল করে ছোট ছোট ইয়ার জন্য, মিস্টেকের জন্য। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরের স্লাইডে। এটা আবার কি, দেখার একটু ঠিক আছে। ওকে, তো দেখো এখানে আমরা বলছি যে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় এবং তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হবে। ওকে,
এরা একদম খুবই সিম্পল, যে তারা সমজাতীয় থাকবে, মানে তাদের মানটা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ চতুর্থ রাশি সমজাতীয় হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক অনুপাতের রাশি দুটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়। ওকে, প্রত্যেকটা অনুপাতের রাশি দুটি সমজাতীয় হলেই সমানুপাত তৈরি হয়ে যায়। এবার দেখো আমরা পরের পার্টটা পড়ি, যে সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে। সমানুপাত, আমরা একটা সমানুপাত লিখি, দেখো ক ইস টু ক ডিভাইডেড বাই খ সমান সমান গ ডিভাইডেড বাই খ। তো এই যে অনুপাত দুইটা, এই অনুপাত দুইটা কিন্তু সমানুপাত, কারণ এদের অনুপাত সমান। এখন প্রথম অনুপাতের প্রথম রাশি আর দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় রাশি, এই দুইটাকে আমরা কি বলছি, ক আর ঘ, এই দুইটাকে আমরা কি বলছি, প্রান্তীয় রাশি। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রান্তীয় রাশি কাকে বলে। হ্যাঁ, প্রান্তীয় রাশি। এবং দেখো দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। তাহলে খ যেটা আছে, খ এবং গ, এদেরকে আমরা কি বলছি, মধ্য রাশি বলছি। খ আর গ, এদেরকে এদেরকে আমরা বলছি মধ্য রাশি। ঠিক আছে, গেল। সমানুপাত প্রকাশ করার জন্য আমাদের কিছু চিহ্ন আছে। হ্যাঁ, সমানুপাত প্রকাশ করার জন্য আমাদের কিছু চিহ্ন আছে। চিহ্নগুলো কিরকম, আমি মুছে দিই, নিচে আরো লিখতে হবে। যখন দুইটা অনুপাত সমান হয়, তখন তাদেরকে আমরা সমান সমান চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি, অথবা ডাবল ইস্টু দিয়েও প্রকাশ করতে পারি। যেমন ধর আমি এখানে লিখি যে ক ডিভাইডেড বাই খ সমান সমান গ ডিভাইডেড বাই খ। এটাকে প্রকাশ করার জন্য আমরা এটাকে কিভাবে লিখবো, ক ইস্টু খ সমান সমান গ ইস্টু ঘ। লেখা যায় কিনা, লেখা যায়। আবার এটাকে এভাবেও লেখা যায়, ক ইস্টু খ আর ডাবল অনুপাত দিয়ে গ ইস্টু ঘ। ঠিক আছে না, বলো তো? হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার সমানুপাতের জন্য। এবার দেখো আমি এখানে একটা কাজ করতে পারি। কাজটা কি, প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি। যদি তারা পরস্পরের সমানুপাত হয়, তাহলে দেখো এদেরকে আমরা আর গুণ করতে পারি। কি করতে পারি, আর গুণ করতে পারি, যে প্রথমের সাথে এটার সাথে 4 গুণ দাও আর 3-এর সাথে 2 গুণ দাও। এখানে দেখো ক এর সাথে ঘ গুণ হবে আর খ এর সাথে গ গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ক ইন্টু ঘ সমান সমান খ ইন্টু গ, মানে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। ওকে, এইটা দিয়ে না আমরা সামনে অনেক ম্যাথ করব। এইটা দিয়ে আমরা সামনে অনেক ম্যাথ করব। তো আসলে আমরা দেখি যে সামনে কি আছে। তোমরা কিন্তু এটা খাতায় তুলিও, হ্যাঁ, তোমরা এই ম্যাথ গুলো সুন্দর করে খাতায় তুলিও। তাহলে তোমরা আমাকে বলো তো যে তোমরা সমানুপাত জিনিসটা বুঝেছো কিনা। আমি একটু প্রশ্ন করি যে তোমরা সমানুপাত ইয়েস জিনিসটা স্যার। বুঝেছো কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আসো এবার আমরা আমাদের পরের টপিকে চলে যাই। এটা হচ্ছে ত্রৈরাশিক। এটা হচ্ছে ত্রৈরাশিক। দেখো তোমাদের বইতে লেখা আছে ত্রৈরাশিক এভাবে, বাট এটাও কিন্তু এক প্রকার সমানুপাত। ত্রৈরাশিকই এক ধরনের সমানুপাত। কিরকম সমানুপাত এটা দেখো, যে আমরা জানি প্রথম রাশি ইস্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইস্টু তৃতীয় রাশি। তো মনে করি প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি যথাক্রমে 9, 8, 9, 18, 20। হ্যাঁ, 9, 18, 20। তো 9-এর সাথে চতুর্থ রাশি গুণ করে 18 × 20 পাওয়া যাচ্ছে, মানে চতুর্থ রাশি সমান সমান 40। কি করলাম এখানে, কি করলাম এখানে, কিছুই না, বরং আমরা একটা আননোন সমানুপাতের মান বের করলাম। মানে ক ইস্টু 4 সমান সমান 5:8। ওকে, 5:8। তো খেয়াল করে এখান থেকে আমাদেরকে বের করতে হবে কয়ের মানটা। এখান থেকে আমাকে বের করতে হবে কয়ের মানটা। কিভাবে বের করতে পারি, এখানে আমি লিখবো যে ক ডিভাইডেড বাই 4 সমান সমান 5/8। তাহলে বলতো আমরা যদি এখান থেকে ক কে রেখে দিই, ক কে রেখে দিলে কি হবে, 4টা সমান চিহ্নের ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে, হবে কিনা। তার নিচে ভাগ অবস্থায় আছে, সমান চিহ্নের ডান পাশে গেলে উপরে গুণ হবে। তাহলে ক সমান সমান লিখতে পারি 5 × 4 সমান সমান ডিভাইডেড বাই 8। এবার দেখো 4 আর 8 কাটাকাটি করো, 4 × 1 = 4, 4 × 2 = 8। তাহলে আমরা এখানে লিখতে পারি 5/2। তাহলে আমরা দেখো কয়ের মান পেয়ে গেছি। কয়ের মান হচ্ছে 5/2। তাহলে অনুপাতটাকে কিভাবে লেখা যায়, সমানুপাতকে 5/2 = 4 সমান সমান 5:8। ঠিক আছে, 5:8।
ত্রৈরাশিক দেখো, ত্রৈরাশিক বলছে এইভাবে যে এভাবে সমানুপাতে তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। বুঝলে? চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে তাহলে আমরা কি বলছি? ত্রৈরাশিক বলছি। সোজা কথায় একটা সমানুপাতে টোটাল মান থাকে কয়টা? একটা সমানুপাতে, হ্যাঁ, একটা সমানুপাত আমরা যখন ম্যাথ করব তো সমানুপাতে টোটাল সমানুপাতি থাকে কয়টা? চারটা থাকে। চারটি থাকে, সমানুপাতি থাকে চারটি। তো চারটির মধ্যে তোমার তিনটা জানা আছে আর একটা অজানা। তিনটা জানা আছে, একটা অজানা। তো এই অজানা বের করার এই যে পদ্ধতিটা খুব সিম্পল, এটাকে আমরা বলে থাকি ত্রৈরাশি। ওকে, এবার দেখো ছোট্ট একটা নোট আমি এখানে লিখে দিয়েছি। নোটটা এরকম: সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে। মানে মাঝখানের দুইটা সমানুপাত যখন লিখবো এভাবে যে ক ইস টু খ সমান সমান গ ইস টু ঘ, এভাবে যখন লিখবো তখন খ আর গ এই দুইটাকে আমরা বলছি মধ্য রাশি, আর দুই পাশে দুইটা ক আর ঘ এদেরকে আমরা বলছি প্রান্তীয় রাশি। ওকে, যাই হোক, হ্যাঁ, এবার দেখো এই যে এখানে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা তোমরা একটু সলভ করার চেষ্টা করো। এখান থেকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। আচ্ছা, তোমাকে যখন এইভাবে প্রশ্ন করবে আমি একটু আগের পেজে চলে যাই, যে চতুর্থ সমানুপাতিটা আসলে কিভাবে বের করা হয়। প্রথম রাশি দেখো, প্রথম রাশি সরি প্রথম রাশি ইস টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইস টু তৃতীয় রাশি, এইভাবে তুমি চিন্তা করবে। প্রথম রাশি ইস টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইস টু তৃতীয় রাশি। এইভাবে যখন চিন্তা করবে, তোমার প্রথম দ্বিতীয় তৃতীয়র মান দেওয়া আছে, এই যে 1 2 3 দেওয়া আছে, চতুর্থ রাশি দেওয়া নাই। তার মানে তোমাকে যখন বলবে যে 1 2 3 তিনটা মান দেওয়া আছে, তুমি চতুর্থ রাশি বের করো যে 4 সমান সমান ওয়াট, তখন কি করবে? সূত্র হচ্ছে যে প্রথমের সাথে 4 থাকবে আর 2 এর সাথে 3 থাকবে। তাহলে ম্যাথটা আমি সলভ করে দিই। এখানে 3 হচ্ছে 1, 6 হচ্ছে 2, 7 হচ্ছে তৃতীয় রাশি, চতুর্থ রাশি বের করতে হবে। চতুর্থ সমান সমান ওয়াট। তাহলে আমরা জানি যে প্রথম রাশি ইন্টু ইন্টু কত? চতুর্থ রাশি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। আচ্ছা, তোমরা তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু জানাও তো। তাহলে প্রথম রাশি কত? Yes, sir. ওই দেখো, প্রথম রাশি হচ্ছে 3। তাহলে প্রথম রাশি হচ্ছে 3। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রথম রাশি 3 আর চতুর্থ রাশিটাই আমাকে বের করতে হবে। তো চতুর্থ রাশিকে আমি চতুর্থ রাশি আকারে লিখে দিলাম, এভাবে ডট ডট দিয়ে লিখতে পারো, বা ডট ডট দিয়ে না লিখে সুন্দর করে চতুর্থ রাশি এভাবে লিখতে পারো। সমান সমান দ্বিতীয় রাশি কত? 6 ইন্টু তৃতীয় রাশি কত? 7। তাহলে বা দিয়ে চতুর্থ রাশি কত আসে? চতুর্থ রাশি সমান সমান দেখো এখানে 6 ইন্টু 7, আর চতুর্থ রাশির সাথে 3 গুণ অবস্থায় আছে, সমান চিহ্নের আরেক পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে করো, নিচে কত? 3 1 3, 3 2 6, তাহলে উপরে থাকে 2 ইন্টু 7, 7 2 কত? 14। আমরা আমাদের চতুর্থ রাশি পেয়ে গেলাম 14। হ্যাঁ, চতুর্থ রাশি পেয়ে গেলাম 14। দেখি আর আর কোনো ম্যাথ আছে কিনা। হ্যাঁ, এবার এই ম্যাথটা তোমরা একটু করার চেষ্টা করো তো। তাহলে দেখো আমি তোমাদেরকে আরেকটু বলি, তোমাদের কি এটা তোলা হয়েছে খাতায়? এই ম্যাথটা কি তোমাদের খাতায় তোলা হয়েছে? মাত্র যেটা করালাম। Yes, sir. তাহলে সূত্র হচ্ছে প্রথম রাশি, মনোযোগে দেখো, সূত্র হচ্ছে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। ওকে, আর মান যেটা দেওয়া থাকবে, হ্যাঁ, মান যেটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে দেখে তোমাকে এখানে মানটা বসিয়ে যে কোনো একটা রাশির মান বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো এই যে তোমার দেওয়াই আছে 8 7 এবং 14 এর তৃতীয় রাশি, 8 7 এবং 14 এর তৃতীয় রাশি বের করো। তাহলে একটু চেষ্টা করো তো, তোমরা নিজেরা নিজেরা একটু চেষ্টা করো, দেখো তৃতীয় রাশি কত আসে। করো। এটা করতে কতক্ষণ লাগবে? 3 মিনিট লাগবে। হ্যাঁ, একটু অপেক্ষা করো, আমি করে দিই। হ্যাঁ,
যার হয়েছে সে একটু অপেক্ষা করো, কয়েক সেকেন্ড, বাকিরা দেখি বলুক কার কার হয়েছে। যার হয়েছে একটু fast, হ্যাঁ একটু fast। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি, প্রথম রাশির মান কত, প্রথম রাশির মান কত, বা ইন্টু চতুর্থ রাশির মান হচ্ছে, চতুর্থ রাশির মান হচ্ছে 14, সমান সমান দ্বিতীয় রাশির মান হচ্ছে 7, আর তোমাকে বের করতে হবে তৃতীয় রাশির মান। হ্যাঁ, তোমাকে বের করতে হবে তৃতীয় রাশির মান, বা আমরা এখান থেকে লিখতে পারি, বা এখানে এখানে দেখো সমান চিহ্ন যদি এরকম থাকে যে তোমাকে ডান পাশের মানটা বের করতে হবে, তখন তুমি চাইলে এটা বাম পাশে নিয়ে আসতে পারো। তুমি চাইলে এটা বাম পাশে নিয়ে আসতে পারো, যে তৃতীয় রাশি ইন্টু 7 সমান সমান 14 ইন্টু 8, বা তৃতীয় রাশি, ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, আস্তে আস্তে ম্যাথগুলো একটু কঠিন হবে। 14 ইন্টু 8 ডিভাইডেড বাই 7, তাই না? এখানে 7 গুণ অবস্থায় ছিল, সমান চিহ্নের ডান পাশে চলে গিয়ে দেখো এখানে 7 গুণ অবস্থায় আছে, এই সমান চিহ্নের ডান পাশে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। তাহলে এই 7 একে 7, 7 দুগুণে 14, উপরে আমার থাকে 2 ইন্টু 8, তাহলে কত আসে 8 দুগুণে, দেখো তো উত্তর মিলেছে কিনা, 16 আসে কিনা উত্তর, দেখো তো আনসার, এটাই আনসার। দেখো তো যে যে করেছো বা যারা করেছো উত্তরটা একটু দেখো তো, তোমার 16 আসে কিনা Yes, আনসারটা। sir. ওকে, ঠিক আছে, এটা আনসার হবে। ওকে, এবার আমরা পরের চলে যাই। এখানে ফাঁকা বাক্স আছে, তোমরা চাইলে এই দুটা খাতায় তুলে নাও। হ্যাঁ, এই দুটা খাতায় তুলে নাও, খাতায় তুলে নিয়ে তোমরা এখান থেকে দেখো যে ফাঁকা বাক্স, আমি সুন্দর করে লিখি, এই যে ফাঁকা বাক্স ইস্টু 9 সমানুপাত চিহ্ন 16:8, আর এখানে হচ্ছে 19:18 সমানুপাত চিহ্ন দিয়ে 25 ফাঁকা বাক্স। তোমরা এখন যে কাজটা করবে, তোমরা প্রথম ম্যাথটা করবে, আর দ্বিতীয় ম্যাথটা হচ্ছে তোমরা চাইলে করতে পারো, বাট এটা এখন করার দরকার নেই, অনেক বড় বড় গুণ তো এখানে, 19 আছে, 18 আছে, 25 আছে, এটা আমরা পরে করবো, বা তোমরা এটা বাসায় করে নিতে পারো। তোমরা প্রথমটা এখন করো, এখন বসে বসে প্রথমটা করো। হ্যাঁ হয়েছে, তোমরা করতে পেরেছো প্রথমটা, উত্তর কত আসছে বলো তো, যে করতে পেরেছো বা যাদের হয়েছে। যে ফাঁকা বাক্স যেটা ছিল, প্রথমটা হচ্ছে ফাঁকা বাক্স বা বক্স ইস্টু 9, তো এটা ডিভাইডেড বাই 9। হ্যাঁ, অনুপাত চিহ্নটাকে সমান চিহ্ন হয়ে যাবে, দেখো এই যে সমানুপাত চিহ্ন যেটা, বা ডাবল ইস্টু, সেটা সমান সমান হয়ে যাবে, আর এখানে তোমার 16:8 ছিল, 16:8 ছিল, তাহলে এটা হয়ে যাবে 16 ÷ 8। ওকে, তাহলে এখানে ফাঁকা বাক্স রেখে দাও, ফাঁকা বাক্স রেখে দিয়ে আমরা কি লিখতে পারি, এই 9টার নিচে ভাগ অবস্থায় আছে, আর কি কত 8। ওকে, তাহলে এখানে দেখো 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে এখানে থেকে যায় 9 × 2, 9 দুগুণে 18, তাহলে ফাঁকা বাক্সের মান কত আসে দেখো তো। আমরা কিন্তু ম্যাথটা এইভাবেও করতে পারি, ফাঁকা বাক্সের মান কত আসে, 18 আসে। দেখো তো কার হয়েছে, এখানে এখানে 18 হবে, ফাঁকা বাক্সে 18 হবে। বল উত্তর মিলেছে কিনা তোমাদের। Yes, sir. আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, আশা করি উত্তর মিলেছে। তো আমরা এই এখানে খ নাম্বার যেটা আছে সেটা তোমরা বাসায় বসে বসে করে নিও, এখানে অনেক বড় বড় গুণ, মাঝে মাঝে পরীক্ষাতে বড় বড় গুণের মেথড দেয়, তো তখন তোমরা একটু ঠান্ডা মাথায় করবে যাতে গুণটাতে কোনো ভুল না হয়। এবার আসি, এটাই আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত। হ্যাঁ, ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত কি জিনিস, যদি আমার
সমানুপাতের মধ্যে, হ্যাঁ দেখো, সমানুপাতের মধ্যে প্রথম অনুপাতের যে দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের যে প্রথম রাশি, এই দুইটা মান যদি সমান হয়, একটা সমানুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইটা যদি কি হয়, ইকুয়াল হয়, তখন তাদেরকে আমরা বলে থাকি ক্রমিক সমানুপাত। সোজা কথায়, সোজা কথায় ক ডিভাইডেড বাই খ সমান সমান যদি কি হয় আমাদের খ ডিভাইডেড বাই গ, বোঝো কিন্তু, হ্যাঁ, ক ডিভাইডেড বাই খ সমান সমান খ ডিভাইডেড বাই গ, এখানে প্রথম যে অনুপাতটা সেটার খ দ্বিতীয় অনুপাতের ক এর সমান। তো এটাকে আমরা যখন অনুপাত আকারে লিখবো তখন কিভাবে লেখা যায়, ক ইস টু খ ডাবল অনুপাত খ ইস টু গ। ওকে, তো এটা হলে কি হবে জানো, এদেরকে আমরা বলে থাকি ক্রমিক সমানুপাত। এদেরকে আমরা বলে থাকি ক্রমিক সমানুপাত। দেখো এখানে বলাই আছে যে এই ধরনের অনুপাতকে ক্রমিক সমানুপাত বলে। তো এখানে প্রত্যেকটা উপাদানকে আমরা বলে থাকি ক্রমিক সমানুপাতি। সমানুপাতের প্রত্যেকটা উপাদান ছিল সমানুপাতি, আর ক্রমিক সমানুপাতের প্রত্যেকটা উপাদান মানে ক, খ, হ্যাঁ, ক, খ আর হচ্ছে গ, এখানে তো তিনটাই আছে, ঘ তো নাই। তো ক্রমিক সমানুপাতের উপাদানগুলোকে বলে থাকি ক্রমিক সমানুপাতি। ওকে, এখানে এক সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা পরীক্ষাতে আসে যে তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং প্রথম ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর যদি সমান হয় তখন অনুপাতটিকে আমরা বলি ক্রমিক সমানুপাতি, মানে ক্রমিক সমানুপাত। তো রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতিও বলে। এবার দেখো এখান থেকে আমরা একটা ইকুয়েশন কি করতে পারি, তৈরি করতে পারি, একটা সমীকরণ তৈরি করতে পারি, ক ডিভাইডেড বাই খ সমান সমান হচ্ছে খ ডিভাইডেড বাই গ। এখন এদের মধ্যে একটু আর গুণ করো তো, ক এর সাথে গ গুণ হবে, খ এর সাথে খ গুণ হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ক ইন্টু গ, ক ইন্টু গ সমান সমান কি খ স্কোয়ার। দেখো তো ঠিক আছে না? খ স্কোয়ার কেন লিখলাম, এখান থেকে আমরা লিখতে পারি ক ইন্টু গ সমান সমান খ ইন্টু খ, মানে খ স্কোয়ার। সোজা কথায় তোমাদের প্রথম চ্যাপ্টারে কিন্তু বর্গ রিলেটেড ম্যাথ আছে, হ্যাঁ, আমি জানি না তোমরা প্রথম চ্যাপ্টার করেছো কিনা, বাট আমরা এর পরেই ইনশাল্লাহ প্রথম চ্যাপ্টারে চলে যাব ইনশাল্লাহ। তো দেখো ক ইন্টু গ সমান সমান খ স্কোয়ার, এটা হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতির সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির সূত্র, অর্থাৎ প্রথম ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান। ওকে, এবার দেখো দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে, আর ক্রমিক সমানুপাতের তিনটি রাশি হচ্ছে সমজাতীয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রমিক সমানুপাত কি জিনিস। বলো, কোনো প্রশ্ন আছে, বা তোমরা বুঝতে পেরেছো ক্রমিক সমানুপাত বলতে কি বোঝায়? বুঝতে ইয়েস পেরেছো স্যার। ক্রমিক সমানুপাত বলতে কি বোঝায়? ওকে, এবার দেখো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা খুবই সহজ। প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে, দেখো প্রথম আর তৃতীয় বলে দিয়েছে, তাহলে প্রথম তৃতীয় হচ্ছে 4 ও 16। হ্যাঁ, 4 ও 16, তাহলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। ওকে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। দেখো এর জন্য তোমাকে একটু প্রথম পেজে যাওয়া লাগবে, যেখানে প্রথম রাশি, তৃতীয় রাশি, দ্বিতীয়, এরা কারা, আর মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত কারা। ক, খ, দেখো আমি এখানে লিখে দিই, ক ইস্টু খ সমান সমান গ, সরি গ তো না, এখানে তো এটা তো ক্রমিক সমানুপাত, তাহলে খ ইস্টু গ। এখানে ক আর গ হচ্ছে কি, বলো বলো, এখানে ক আর খ, এখানে বলছে যে প্রথম ও তৃতীয় রাশিকে আমরা বলছি দ্বিতীয় রাশির বর্গের সমান যেহেতু, তাহলে দ্বিতীয় রাশির প্রথম ও তৃতীয় রাশির মধ্য দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ, দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বলা হয়। তাহলে সোজা কথায় খ যেটা কমন, এই খ হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। ওকে, খ হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি, ঠিক আছে, খ হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। তাহলে কি হবে ম্যাথটা, আমার পরের স্লাইডে চলে যাই। 4 ও 16 হলে মধ্য সমানুপাতি কত, তাহলে 4:খ সমান সমান খ ইস্টু 16। ঠিক আছে, দেখো তোমার প্রথম আর তৃতীয় দেওয়া আছে, তাহলে প্রথম রাশি হচ্ছে এখানে লিখবে এভাবে দেয়া আছে। আমি আসলে ম্যাথটা সুন্দর করে করে দিই তোমাদেরকে, মানে পরীক্ষার খাতায় তোমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবে সেটা একটু দেখাই দিই, তাহলে হয়ে যাবে।
লিখবে উত্তর। দেয়া আছে বা দেওয়া আছে প্রথম রাশি 4, তৃতীয় রাশি 16। ওকে, তাহলে প্রথম রাশি 4, তৃতীয় রাশি 16। মধ্য রাশি কত? হ্যাঁ, মধ্য রাশি বা মধ্য সমানুপাত কত? মধ্য সমানুপাতই কত এবং এরপরে তোমাকে ক্রমিক সমানুপাত বের করতে হবে। তাহলে আমরা জানি প্রথম রাশি প্রথম রাশি আহ, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশির মধ্য রাশির স্কোয়ার ছিল না? দেখো তো মনে পড়ে কিনা। প্রথম রাশি ও তৃতীয় রাশি সমান সমান মধ্য রাশি অথবা দ্বিতীয় রাশির স্কোয়ার, মানে আহ, ক ইস্টু ইস্টু খ সমান সমান খ ইস্টু গ। তো এটাকে আমরা যখন ভাগ ভাগ দিয়ে লিখেছিলাম তখন কত আসতো এখান থেকে? খ স্কোয়ার সমান সমান ক ইন্টু গ। এখন তোমাকে বের করতে হবে মধ্য রাশি। তাহলে মানগুলো বসিয়ে দাও। এটা রাফ ছিল, তাহলে মানগুলো বসিয়ে দাও। এখানে 4 ইন্টু 16 সমান সমান মধ্য রাশি মধ্য রাশির স্কোয়ার। তাহলে মধ্য রাশি কত হবে বলো? আচ্ছা, 4 এর সাথে 16 গুণ করলে কত আসে? 4 ষোলো 64। 4 ষোলো 64, তাহলে মধ্য রাশি হয়ে যাবে 64। আর এই স্কোয়ারটা যখন এপাশে চলে আসবে তখন হয়ে যাবে রুট, তখন হয়ে যাবে বর্গমূল। তাহলে বর্গমূল 64 কত হয়? বর্গমূল 64 কত হয় বলো তো? 64কে আমরা লিখতে পারি 8 ইন্টু 8। 64কে আমরা লিখতে পারি 8 ইন্টু 8। তাহলে বর্গমূলের ভেতরে আমরা লিখতে পারি 8 স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর রুট কাটা গেলে, স্কোয়ার আর রুট যখন কাটা যাবে তখন শুধুমাত্র 8 পড়ে থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে আমাদের মধ্য রাশি হচ্ছে 8। বলো, এখানে কি ম্যাথ শেষ? এখানে কি ম্যাথ শেষ হয়ে গেল? আমাদের কিন্তু মধ্য রাশি বের হয়েছে শুধু। আমাদের শুধু মধ্য রাশি বের হয়েছে। এখন দেখো, প্রশ্নে তোমাকে মধ্য সমানুপাতি বের করতে বলেছে ঠিকই, সেই সাথে তোমাকে ক্রমিক সমানুপাতটাও নির্ণয় করতে বলেছে। তাহলে ক্রমিক সমানুপাত কত? ক্রমিক সমানুপাত হবে, দেখো, 4 প্রথম রাশি, 16 তৃতীয় রাশি, মধ্য রাশি হচ্ছে বা মধ্য সমানুপাতি হচ্ছে 8। তাহলে 4:8 সমান সমান 8:16। এটাই হচ্ছে তোমার ক্রমিক সমানুপাত। অথবা এটাকে এভাবেও লিখতে পারো যে 4:8 ডাবল ইস্টু দিয়ে 8:16। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছ? এটাই হচ্ছে তোমার সেই ক্রমিক সমানুপাত। তো এই তো ছিল তোমাদের আজকে আমাদের ক্রমিক সমানুপাতের কিছু ম্যাথ। হ্যাঁ, করতে হবে। তাহলে আমরা চলে যাই আমাদের পরের ম্যাথে। এখানে দেখো বলা আছে যে 5টি খাতার দাম 200 টাকা হলে 7টি খাতার দাম কত? 5টি খাতার দাম 200 টাকা হলে 7টি খাতার দাম কত? তোমরা কিন্তু এই অনুপাতের ম্যাথগুলো ঐকিক নিয়ম দিয়েও করতে পারো। তোমরা কিন্তু, আমার যতটুকু জানা আছে যে তোমরা ক্লাস 5-এ থাকতে কি করেছো? ঐকিক নিয়মের ম্যাথগুলো করেছো। তো দেখো, এখানে ঐকিক নিয়ম দিয়ে সুন্দর অনুপাতের ম্যাথ করা যায় যে 5টি খাতার দাম 200 টাকা। তো লেখো 5টি খাতার দাম 200 টাকা। তাহলে 7টি খাতার দাম কত হবে? 200 ইন্টু 7 ডিভাইডেড বাই কত হবে? 5 হবে। দেখো তো, এটা একটা অনুপাতের মতো দেখাচ্ছে না? সমানুপাতের মতো। Yes, sir. তাহলে কত আসে এটা বলো? 200কে 200কে যখন 5 দিয়ে ভাগ দেবো তখন কত আসে? হ্যাঁ, So, 40. 200কে যখন 5 দিয়ে ভাগ দেবো তখন কত আসছে? 4×5 = 20। হ্যাঁ, 4×5 = 20। তাহলে এখান থেকে শূন্য আসে, তাহলে 40 ইন্টু 7 ছিল, তাহলে 416। ঠিক আছে, গেল। এই ম্যাথটা সুন্দর ছিল।
তো এবার দেখো আমরা কিন্তু ম্যাথটাকে কি আকারে লিখতে পারি, এই সেম ম্যাথে ঐকিক নিয়ম বাদেও আমরা যেহেতু অনুপাত চ্যাপ্টারে আছি, এই ম্যাথটা তুমি অনুপাত দিয়েও করতে পারো। হ্যাঁ, এই ম্যাথটা তুমি অনুপাত দিয়েও করতে পারো। কিভাবে? এভাবে লিখবে যে খাতার সংখ্যার অনুপাত, খাতার সংখ্যার অনুপাত সমান সমান খাতার দামের অনুপাত, তাই না? খাতার সংখ্যার অনুপাত ডিভাইডেড সমান সমান কত হবে, খাতার দামের অনুপাত। তাহলে এটা এটা কেন এভাবে লিখলাম, এটা কেন এভাবে লিখলাম, কারণ 5টা খাতার দাম যদি 200 টাকা হয়, তাহলে 7টা খাতার দাম কি আরো বেশি হবে না? 7টা খাতার দাম তো আরো বেশি হবে, তো যার কারণে তাদের অনুপাত কি হবে, সমান হবে। তাহলে খাতার সংখ্যার অনুপাত আমরা লিখতে পারি 5টা খাতা ছিল, পরে হয়েছে 7টা খাতা, সমান সমান খাতার দামের অনুপাত, দেখো 5টা খাতার দাম ছিল 200 টাকা, সমান 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 অনুপাত কত হবে, অনুপাত হবে 7টি খাতার দাম, 7টি খাতার দাম। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাত আকারে লিখতে যাই, 5/7 সমান সমান 200/7টি খাতার, 7টি খাতার দাম। ওকে, তাহলে 7টি খাতার দাম কত হবে, সুতরাং সুতরাং 7টি খাতার দাম, দেখো কত হবে এখানে, 7 হচ্ছে উপরে চলে যাবে, হ্যাঁ, আর এই পুরা জিনিসটা এই পাশে চলে আসবে। 7টি খাতার দাম আমরা লিখতে পারি 7 ইন্টু কত, 200 ডিভাইডেড বাই 5, উপরে গুণ ছিল, নিচে এসে ভাগ হয়ে যাবে। ওকে, দেখো এবার কিন্তু এই সেম জিনিসটাই চলে আসছে, আগে যেটা ছিল সেম জিনিসটাই চলে আসছে। তাহলে 5 আর 200 যদি কেটে দিই তাহলে 40 থাকে, তাহলে ওই 280 টাকা। বলো বুঝেছো কিনা? এইভাবে কিন্তু আমরা আমাদের পরবর্তী ম্যাথ গুলো করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করতে পারো। বলো আজকের ক্লাসে কোন কোন জায়গাতে তোমরা বুঝতে পারোনি, বা সব বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, তো তোমাদের আজকে আমাদের ম্যাথ ক্লাস, এরপরে আমরা এটা আরো সামনের দিকে যাবো। হ্যাঁ, এটা আমরা এবার আরো সামনের দিকে যাবো। সামনে আমরা এই চ্যাপ্টার রিলেটেড আরো ম্যাথ করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আমি দেখি আমরা লিভ নিচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই লিভ নাও, বা তোমাদের এরপরে যদি আর কোনো ক্লাস থেকে থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।